সাথীর ঔষধ সহ নয়নতারাকে হাতে নাতে ধরে ফেললো বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সাথী নিজের শরীরে গঙ্গা জল ছেটাতে থাকে। যে কাণ্ড দেখে বাণী অনিরুদ্ধ পিনাক্ষী অবাক হয়। তখন পিনাক্ষী বলে, সাথী এগুলো কি করছো? এরকম করো না, এরকম করো না তুমি। তখন সাথী নিজের শরীরে সম্পূর্ণ গঙ্গা জল ঢেলে দেয়। তখন অনিরুদ্ধ বলে, কি করছো মা তুমি? তখন সাথী বলে, আমি অপবিত্র হয়ে গেছি, আমাকে থানায় যেতে হয়েছে। তখন বাণী বলে, মাসিমা আপনি এরকম করবেন না। তখন অনিরুদ্ধ বলে, মা প্লিজ তুমি এসব কথাগুলো বলো না। তখন সাথী বলে, নালে অনিরুদ্ধ, এই বাড়ির বউ আমি, এই চ্যাটার্জি বাড়ির। আমি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে এই বাড়িতে সংসার করে গেছি। পিনাক্ষীদা, আপনি তো জানেন আমি কোনোদিনও কোনো রকম কোনো অন্যায় করিনি, কিন্তু অথচ আমাকে আজকে আমার নাতনিকে বিষ খাওয়ানোর অপরাধে থানায় যেতে হলো। আমি না সেটা কিছুতেই মেনে নিতে পারছি না। বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করিনি। তখন পিনাক্ষী বলে, সাথী মাথাটা ঠান্ডা করো, এরকম করো না, আমরা সবাই জানি তুমি এই কাজ করোনি। তখন বাণী বলে, হ্যাঁ মাসিমা, আমরা সবাই বিশ্বাস করি আপনাকে যে আপনি এরকম কোনো কাজ করেননি। তখন সাথী কাঁদতে থাকে আর বলে, আমার তানিয়া, যাকে আমি এত ভালোবাসি, এত আদর করি, বিশ্বাস করো আমার নিজের নাতনি হলেও হয়তো আমি এতটা আদর করতাম না। আমি তানিয়াকে এত ভালোবাসি, আর আমার নামে কিনা এত বড় মিথ্যা অপবাদ আমি সহ্য করতে পারছি না। তখন বাণী বলে, মাসিমা মাথাটা ঠান্ডা করুন। তখন বাণী মনে মনে বলে, সবাইকে এক এক করে আমি খুঁজে বের করব, কারা এই কাজ করেছে সবাইকে আমি খুঁজে বের করবই। তারপরে বাণী আর অনিরুদ্ধ সাথীর ঘরে গিয়ে সে ওষুধের ডিব্বাটা খুঁজতে থাকে। তারপরেই বাণী ওষুধের বক্সটা পেয়ে বলে, আচ্ছা এটা তো আমি ওইদিকে রেখেছিলাম, এখানে আসলো কি করে? তখনই ওষুধের বক্সটা খুলতেই একটা শিশি দেখে বাণী অবাক হয় আর বলে, মিস্টার চ্যাটার্জি আপনি তো 5টা করে শিশি আনেন, তাহলে আর 4টা শিশি কোথায় গেল? এখানে তো শুধুমাত্র একটা শিশি। তার মানে কেউ এই ঘর থেকে এসে ওষুধগুলো নিয়ে গেছে। কে? ঠাম্মি, বিদ্যুৎ না মৌলি, না তিনজন মিলেই? তখন সাথী আসার এসে বলে, বাণী তুমি আমার ঘরের মধ্যে কি দেখছো? এটা দেখছো যে আমি সত্যি আমার ঔষধগুলো মিশিয়েছি কিনা? তখন বাণী বলে, না মাসিমা, আমরা সবাই জানি যে আপনি এই কাজটা করতে পারেন না। আপনি কেন নিজেকে এইভাবে দোষারোপ করছেন বলুন তো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ মা, আমরা শুধুমাত্র এটা দেখছিলাম যে আসল অপরাধীকে। এখানে যেই ওষুধগুলো থাকার কথা সেই ওষুধগুলো নেই। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি আপনিই তো সবসময় মাসিমার ওষুধ আনেন। তখন সাথী বলে, হ্যাঁ, অনিরুদ্ধই তো আমাকে 5টা করে শিশি এনে দেয় আর আমি এটার মধ্যেই রাখি। তখন অনিরুদ্ধ বলে, কিন্তু মা এখানে তো 4টা নেই। তখন সাথী বলে, বিশ্বাস করো অনিরুদ্ধ, আমি কিচ্ছু করিনি। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি আমাদের তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব মাসিমণিকে নির্দোষ প্রমাণ করতেই হবে, না হলে যে মাসিমণি এভাবে ট্রমাটাইজ হয়ে যাবে সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। যে বা যারা এই কাজটা করেছে না, তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। তাদের কাছে নিশ্চয়ই সে ওষুধের শিশিগুলো থাকবে। তাই আমাকে সবটা এবার উদ্ধার করতেই হবে। তখন দেখা যাবে তারপরেই নয়নতারা ঘরে আসে। অন্ধকার ঘরে নয়নতারা কাউকে বসে থাকতে দেখি নয়নতারা বলে, কে? তখন বাণী বলে, যাকে আপনি এতদিন সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই আমি। তখন লাইটটা অন হয়ে গেলেই বাণীকে দেখেই নয়নতারা বলে, বাণী? তখন বাণী বলে, হ্যাঁ। তাহলে ঠাম্মি আপনি নিজেও তো জানেন আমার সঙ্গে এতদিন ধরে আপনি কি কি অন্যায় করেছেন, তাই না? এবার আপনার পাপের ঘরা পূর্ণ হচ্ছে, এবার যে আপনাকে শাস্তি পেতেই হবে। তখন নয়নতারা বলে, বড় বড় কথা বলা হচ্ছে তাই তো, যাও, দুদিনের মেয়ে, আমাকে কিনা ভয় দেখাতে এসেছো? তখন বাণী বলে, ভয় দেখাচ্ছি? তখন নয়নতারার ওষুধের বক্স থেকে সেই ওষুধগুলো বের করে নেয় বাণী আর বলে, এসব কি ঠাম্মি? এসব আপনার কাছে এলো কি করে? তখন নয়নতারা বলে, এই ওষুধগুলো আমি খাই, এগুলো আমার। তখন বাণী বলে, তাই নাকি? এই ওষুধগুলো আপনি খান? তাহলে এই ভিতরে ওষুধগুলো কোথায়? শুনুন, এগুলো না মাসিমণির, আর আপনি এই সবকিছু করেছেন। তখন নয়নতারা বলে, প্রমাণ করতে পারবে? তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন বাণী বলে, আমার মেয়ের আপনি ক্ষতি করার চেষ্টা করছেন, আপনাকে তো আমি ছাড়বো না। এই বলে ওষুধের বক্সগুলো নিয়ে চলে যায়। তখন নয়নতারা হাসি আর বলে, কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। কদিন পরেই তো তোমার আর অনিরুদ্ধর বিয়ে, তাই তো? সেদিনই আমি তোমাকে চিতায় জ্বালিয়ে দেব। বিয়ের মণ্ডপে তুমি আর অনিরুদ্ধ একসঙ্গে দাউ দাউ করে চলবে, আগুন লাগিয়ে দেবো আমি, আগুন। তুমি তো আমার কাছে এখনো শিশু, তুমি তো নয়নতারা রায়কে এখনো চিনো না। এই নয়নতারা রায় কি করতে পারে এবার শুধু তুমি দেখবে বাণী। তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি নিজেও জানে না। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু না। এই নয়নতারা রায়কে ধরা এতটাও সহজ নয় বাণী। আমার পিছনে লেগে তুমি বড্ড ভুল করেছো। তারপরে দেখা যাবে দাদু বাণী, অনিরুদ্ধ, মৌলি, নয়নতারা সবাইকে ডাকে। তারপর পিনাকি বলে, বাবা
এবার তো সবাই চলে এসেছে, এবার তো বলো। তখন দাদু বলে, হ্যাঁ, তোমরা সবাই চলে এসেছো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। তখন সাথীকে দেখে দাদু বলে, এ কি সাথী, তুমি এভাবে মাথা নিচু করে বসে আছো কেন? আর ঈশানী যেহেতু বাড়িতে নেই, তাহলে আমাকে সব ব্যবস্থা করতে হবে। তখন অনিরুদ্ধ বলে, আসলে দাদু, মা না ট্রমাটাইজ হয়ে আছে, এইভাবে থানায় যেতে হয়েছে তো, সেই জন্যই মায়ের না একদম মাথাটা ঠিক নেই। তখনই নয়নতারা হাসতে থাকে আর হেসে বলে, কি গো সাথী, তুমি কেন মন খারাপ করছো বলো তো? এই যে তোমার ছেলের বউ বাণী আর তোমার ছেলে অনিরুদ্ধ, ওরাও তো কয়েকবার জেলে গেছে, তাহলে ওরা দেখছো না কত শক্ত? আর তুমি কি না এতটুকুতেই ভেঙে পড়লে? ভেঙে পড়ো না, ওদের মতো শক্ত হও। কারণ তোমাকে তো জিজ্ঞাসাবাদ করতে নিয়েছিল, তোমাকে তো আর জেলে থাকতে হয়নি, তাই না? আর বাণী আর অনিরুদ্ধ, ওরা তো জেলেও ছিল, তাহলে এত ভেবে কি হবে? তোমাদের না এটা অভ্যাস হয়ে গেছে যেতে আসতে, তোমারও ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে ভেবো না, ভেবো না। তখনই অনিরুদ্ধ চিৎকার করে ওঠে ঠাম্মি বলে। তারপরে ঠাম্মি মুখটা ভার করে দাঁড়িয়ে থাকে। তারপরে বাণী বলে, হ্যাঁ ঠাম্মি, আপনি না একদম ঠিক কথা বলেছেন, যে আমি আর মিস্টার চ্যাটার্জিও জেলে গিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু দুজনেই নির্দোষ প্রমাণিত হয়েছি, সেটা নিশ্চয় ভুলে যাননি। আর মাসিমাও এবার নির্দোষ প্রমাণিত হবে। যে বা যারা এই অন্যায়টা করেছে না, মাসিমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, তাদেরকে আমি ঠিক টেনে বের করব, আর সবাইকে খুঁজে বের করেই তারপরে শাস্তি দেব। আপনি একদম চিন্তা করবেন না। কিন্তু বারবার আমাদের সঙ্গে কেন এসব হচ্ছে বলুন তো? কেন আমাদেরকে বারবার করে জেলে যেতে হচ্ছে, সেটা কারণটা বলতে পারেন? তখন তো নয়নতারা এই কথা শুনে মুখটা ভার করে দাঁড়িয়ে থাকে। তখন মৌলি বলে, তুমি আসার পর থেকেই না বানি এসব কিছু শুরু হয়েছে, সব কিছুর মূল কারণ হলে তুমি। তখনই দাদু বলেন, আচ্ছা, তোমাদের কথা হয়ে থাকলে আমি কিছু বলার জন্য তোমাদের ডেকেছি। শোনো বানি, সবাই তো ঠিক করেছিল তোমার আর অনিরুদ্ধর বিয়েটা এই বাড়িতে হবে, তোমাদের তোমার সাধের অনুষ্ঠানও এই বাড়ি থেকে হয়েছিল, কিন্তু সেটা এরকম একটা কাণ্ড হবে আমি বুঝতে পারিনি, সেজন্য আমি সরি। কিন্তু যেহেতু ঈশানী ওরা সবাই বলেছিল বিয়েটার কথা, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বিয়েটা এই বাড়ি থেকেই দিতে চাই। তখন বাণী বলে, আচ্ছা, বিয়েটা পিছিয়ে দেওয়া যায় না? তখন দাদু বলে, দেখো, তোমরা না এই নিয়ে বাড়াবাড়ি করো না। তারপরে বিদ্যুৎ এই কথা শুনে ভয় পেয়ে যায়। তখন দাদু বলে, শোনো, তোমাদের বিয়েটা একদিনেই হবে, আর আমি সব কিছুর ব্যবস্থা করব, তোমাদেরকে এই নিয়ে ভাবতে হবে না। তারপরে বাণী বলে, না না, আমি তো বলছিলাম মাসিমার এই অবস্থা, তারপরে আবার আমাদের এখন বিয়ে হলে এটা একটা ঝামেলার ব্যাপার না? তখন অনিরুদ্ধ বলে, মা আর প্রিন্সেস যা বলবে তাই হবে। তখন সাথী বলে, হ্যাঁ, তানিয়াও খুব করে চাইছে যে তোদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, আর আমিও তো চাই যে আমার ছেলের বউয়ের বিয়েটা হয়ে যাক। আসলে যে যাই বলুক না কেন, আমাকে অনেকেই ভুল বুঝবে। আমি থানায় গিয়েছিলাম, আমাকে আমার নাতনিকে বিষ খাওয়ানোর অপরাধে ডাক্তার ডেকে নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য, সেজন্য অনেকেই অনেক কিছু বলবে জানি, কিন্তু আমি চাই যে আমার ছেলের বিয়েটা ধুমধাম করে হয়ে যাক। যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি সেটা হোক। ওইদিকে বিদ্যুৎ মনে মনে বলে, বিয়ে বিয়ে তো আমি কিছুতেই হতে দেব না, যা শুরু করেছো তার শেষ আমি করে ছাড়বো। তারপরে দেখা যাবে সেখানে চলে আসে অন্তরা, দুটো মালা নিয়ে আর বলে, দেখো, তানিয়া এই মালাগুলো তোমাদের জন্য বানিয়েছে, আমি পরিয়ে দিচ্ছি। এই বলেই বাণী আর অনিরুদ্ধকে মালাগুলো পরিয়ে দেয়। তখন অনিরুদ্ধ বলে, খুব সুন্দর হয়েছে মালাগুলো। তখন সাথী বলে, হ্যাঁ, মেয়েটা না ভীষণ খুশি, ওর বাবা মায়ের বিয়ে দেখবে, আর তাছাড়া একসঙ্গে কোনো কিছু করার আনন্দটা মেয়েটাকেও তো পেতে হবে বলো। তাই তানিয়া না ভীষণ চায় যে তোদের বিয়েটা হয়ে যাক, তোরা তিনজন একসঙ্গে থাক, তাই জন্যই তোরা আর অমত করিস না। ওইদিকে মৌলির মনে পড়ে যায় বিদ্যুৎ আর মৌলির বিয়ের কথা। তখন মৌলি বলে, না, আমি বিয়েটা করতে চাই না। তখন পানি বলে, কেন মৌলি, তুমি বিয়েটা কেন করবে না? তোমাকে তো কোনো ঝামেলা পোহাতে হবে না। তখন ঠাম্মি বলে, না না, বিয়েটা হওয়ার কোনো দরকার নেই, আর তাছাড়া এত ঝামেলা কে করবে, বিয়েতে তো অনেক ঝামেলা হবে। তখন অনিরুদ্ধ বলে, ঠাম্মি, তোমাকে তো চিন্তা করতে হবে না, এই যে সবকিছু লোক এসে তো করে দিয়ে যাবে, সাজানোর কাজ সবকিছু। মৌলি আর বিদ্যুৎ শুধু বিয়ের মণ্ডপে বসবে, তাতে কি হয়েছে? আর তাছাড়া ওদের তো বিয়ে হয়েই গেছে, এবার আনুষ্ঠানিকভাবে বিয়েটা হয়ে গেলেই তো হয়। তখন বিদ্যুৎ বলে, না না, দরকার নেই এত খরচা করার, আমি চাই না এত খরচা হোক। কত মানুষ এই যে মাইলের পর মাইল হাঁটে ঘুমানোর জন্য, খাওয়ার জন্য, পোশাকের জন্য। তখন তো বিদ্যুতের কথা শুনে সবাই চমকে যায়। ওইদিকে দাদু বলে, চুপ করো তো, এসব কথা আবার কে শোনে তোমার কথা? তখন বাণী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে অন্তরা বলে, তা বিদ্যুৎ দা, আমি তো এটাই বুঝতে পারছি না,
মাইলের পর মাইল কে হাঁটে বলো তো এই যে ঘুমানোর জন্য? এরকম কথা তো আমি কোনোদিনও শুনিনি। তখন বিদ্যুৎ কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন মৌলি আর নয়নতারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আর নয়নতারা বলে এই বিদ্যুৎটা না সব ঝোলাবে, কি থেকে কি বলে কোনো ঠিক নেই। তারপরেই বাণী বলে বিদ্যুৎ তোমাকে এসব চিন্তা করতে হবে না, বাকিটা না আমরা বুঝে নেব। এই যে যারা খাবার পায় না, তারপরে যারা কাপড় চোপড় পায় না, সব ব্যবস্থা আমরা করে নেব। তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ, কিন্তু ওই যে মাইলের পর মাইল হেঁটে ঘুমোতে যায় ওইটার ব্যবস্থা আমরা করতে পারবো না, ওইটার ব্যবস্থা বরং তোমরা করে নিও। তখন বিদ্যুৎ একদম সবার সামনে ফেঁসে যায়। তারপরেই বাণী বলে তা মৌলি তুমি বিয়েটা কেন করতে চাইছো না? এটা চিন্তা করো না যে লাল বেনারসি পরে তুমি বসে আছো আর বিদ্যুৎ তোমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, তারপর সেই ছবি সব জায়গায় ভাইরাল হয়ে যাচ্ছে। আমি দরকার হলে মিডিয়ার লোকজনও খবর দেব। তখন অন্তরা বলে তোমার দাঁতের ব্যবস্থা না হয় আমরা করে নেব। ওইদিকে মৌলি বলে গ্র্যান্ড মমি কি করবো বলো তো, এসব তো আমার আর ভালো লাগছে না। বিদ্যুৎকে কি না আমার সত্যি সত্যি বিয়ে করতে হবে? তখন বিদ্যুৎ বলে না না এই বিয়েটা আমরা করতে চাই না। তখন নয়নতারা বলে থাক না, ওরা যখন বিয়েটা করতে চাইছে না তাহলে কি দরকার আছে বিয়ের জন্য চাপ দেওয়ার, থাক না ওরা ওদের মতো। তখন অনিরুদ্ধ বলে কেন ঠাম্মি, ওরা তো বিবাহিত, ওরা তো বললোই যে ওরা বিয়ে করে নিয়েছে, তাহলে সেটা সবার সামনে আনতে সমস্যা কেন আনুষ্ঠানিকভাবে? তখন দাদু বলে চুপ করো, এই ব্যাপারে আমি যা সিদ্ধান্ত নেব সেটাই হবে, সেই দিন দুইজনেরই বিয়ে হবে, বুঝতে পেরেছো? তাই এই নিয়ে না কোনো কথা দরকার নেই। তখন নয়নতারা বলে আচ্ছা ওগো শুনছো, এই গয়নার বাক্সগুলো কিসের? আমার হাত ভাঙা বলে তো দেখতেও পাচ্ছি না। তখন দাদু বলে হ্যাঁ তুমি হাত ভাঙা বলে দোকানে তো যেতে পারছো না, তাই আমি গয়না নিয়ে এসেছি। তখন ঠাম্মি বলে দেখি আমি। তখন দাদু বলে না এগুলো তোমার জন্য না, মৌলি দিদি ভাই এদিকে এসো। তখন মৌলিকে একটা গলার হার দেয়। মৌলি দেখে ভীষণ খুশি হয়ে যায় আর বলে দারুণ হয়েছে দাদু, খুব সুন্দর হয়েছে। তারপরে দাদু বাণীকে বলে বাণী এদিকে এসো। তারপরেই বাণীকেও একটা গলার হার দেয়, যা দেখে মৌলি তো অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন হারটা দেখে বাণী তাকিয়ে থাকে, ওইদিকে মৌলি মনে মনে বলে আমারটার থেকে এই বাণীর হারটা তো আরো বেশি সুন্দর। তখন দাদু বলে ঈশানী তো নেই, তাই বলবো যে বিয়ের দিন সকালবেলায় ওদেরকে আমি দুজনকে আশীর্বাদ করব এই গয়না পরিয়ে। দাও গয়নাগুলো রেখে দেই। তারপরে দাদু নিজের আলমারিতে গয়নাগুলো রাখার জন্যই গয়না সুন্দর করে বক্সে রেখে দেয়। তারপরে মৌলি বলে আচ্ছা দাদু আমাকে না হয় দিয়েছো বুঝলাম, কিন্তু বাণীকে গয়না দেওয়ার কি দরকার? তখন দাদু বলে শোনো দিদি ভাই, আমার যখন ঠিক মনে হয়েছে তাই আমি বাণীকে দিয়েছি। বিয়েটা যখন এই বাড়ি থেকেই হচ্ছে তাই ওকে আশীর্বাদ করার দায়িত্ব আমার। তখন বাণী বলে দাদু এসবে কি দরকার ছিল, আপনার আশীর্বাদই আমার কাছে সব থেকে বড়। তখন দাদু বলে তোমাকে কি আবার আলাদা করে বলতে হবে? বললাম তো যে আমার যেটা ইচ্ছে হবে সেটাই আমি করব, এখানে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তখন পিনাক্ষী বলে হ্যাঁ বাণী, তোমার দাদু যেটা বলছে সেটাই তুমি মেনে নাও। বাবা যখন তোমাকে আশীর্বাদ করে এই হারটা দিচ্ছে তুমি আর না করো না, নিয়ে নাও। তারপরে সাথী বলে বানি তোমাকে একটা কথা বলি, বিয়ের আগে পর্যন্ত আর তুমি বাড়ি থেকে বেরিও না, কারণ আর তোমার উপর দিয়েও তো ধকল কম গেল না। তাই আমি চাই তুমি তোমার খেয়াল রাখো আর তোমার বাচ্চারও খেয়াল রাখো, ঠিক আছে? তখন বাণী বলে ঠিক আছে মাসিমা। ওইদিকে নয়নতারা রাগান্বিত ভাবে বাণীর দিকে তাকিয়ে থাকে। তারপরে মৌলি আর বিদ্যুৎকে ইশারা দিয়ে নিয়ে যায়। তখন মৌলি বলে গ্র্যান্ড মমি আমি কিনা এই বিদ্যুৎকে বিয়ে করব, আমার তো ভালো লাগছে না, কিছু একটা করো। তখন নয়নতারা বলে দিদি ভাই তুমি চিন্তা করো না, বিয়েটা বলে তো এই বিয়েটাই হবে না। তখন মৌলি বলে মানে? তখন নয়নতারা বলে হ্যাঁ, এমন ব্যবস্থা করব না যে বাণী আর অনিরুদ্ধ বিয়ের দিনই জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যাবে, আগুন লাগিয়ে দেবো আমি। এই বিয়েটাই তো হবে না, তাহলে তোমার বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে? ওইদিকে বাণী মনে মনে বলে আমি বাইরে যেতে না পারলে প্রমাণ কি করে জোগাড় করব? আমাকে তো প্রমাণ জোগাড় করতেই হবে। এদিকে মৌলি দাদুর ঘরে আসে, এসেই সেই গলার হারটা খুঁজে বের করে আর বলে এই তো হারটা। তখন বিদ্যুৎ বলে বেবি চলো তাড়াতাড়ি চলো। তারপরে হারটা নিয়ে যখনই বাইরে যেতে থাকে ঠিক তখনই অন্তরা সেখানে আসে, আর অন্তরার সঙ্গে ধাক্কা লেগেই হারটা পড়ে যেতে লাগলেই হারটা বিদ্যুৎ নিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলে। ওইদিকে মৌলি আর অন্তরা দুজনের মধ্যে ফাইট করতে থাকে, ঝগড়া শুরু করে দেয়। তখন বিদ্যুৎ বলে আচ্ছা বেবি থামো না, চলো না আমরা ঘরে যাই। তখন অন্তরা বলে আচ্ছা তোমার দাঁতের সঙ্গে সঙ্গে কি মাথাটাও গেছে নাকি, এই গরমের সময় শীতের পোশাক পরে নিয়েছো? তারপরে বিদ্যুৎ বারবার করে মৌলিকে বোঝানোর চেষ্টা করে যে চলো। তারপর বিদ্যুৎ বলে না না আসলে ওর না জ্বর কাশি ঠান্ডা হয়েছে, সেই জন্যই তো এরকম পড়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।